শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ১৪। আমার নামে নালিশ? চল একবার বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি, আমার নামও শুদ্ধ নয়। এ কথা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামলো। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটা সদস্য। ড্রয়িং রুম জ্বলজ্বল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। গা ঝকঝকে আসবাবও চোখ কাড়ছে খুব সহজে। রাত বিরাতে ছেলেমেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না। অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটা সারা রাত জ্বালানোই থাকে। তাছাড়া শখ একবার আঁধারে পড়ে গিয়েছিল, তারপর থেকে সারাফাত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না। এত রাতে কারো দেখা পাবে না জেনেও মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটাও ঘুরে আসা, সেখানকার কাজকর্ম কতদূর এগোলো দেখা দরকার। কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ যাওয়ার আগেই দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টই টই করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কী সব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না। যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে আধমরা করে ফেলবে। আধমরা হলেও ছাড় দেবে বলে মনে হয় না, বরং পাশে থেকে ঘ্যান ঘ্যান করবে। এই শুদ্ধ ভাই আধমরা কেন হলেন? এক্কেবারে শহীদ হলেও তো পারতেন। শীতল একটু ঘাড় তেরা, একথা তারও অজানা নয়। তাদের দাদি যেন এমন ছিল, শীতল চেহারাও পেয়েছে দাদির মতোই। তার চেহারাখানা নাকি মন শীতল করার মতোই, তাই দাদাজান নাম রেখেছিলেন শীতল। তবে তার ভাষ্য মতে এটা মস্ত বড় ভুল করেছেন দাদাজান, কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথামোটা ব্যাঙাচি। চৌধুরী নিবাসে তারা মোট ৭ ভাই বোন। ছোট ভাই বোনরা সায়নের তুলনায় তাকে একটু বেশি ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না, বকলে কেঁদে কেটে একাকার তো করেই, এবং দূরে দূরে থাকারও চেষ্টা করে। অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়, একটু বকলে মারলে সেই রেশ ধরে সুযোগ বুঝে শোধ তোলারও প্রচেষ্টা চালায়। যদিও শোধ নিতে পারেনি এখনো অবধি, হয় ঘটনাটাই ভুলে যায়, নতুবা চেলাঘাটের মারের ভয়ে নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে দু একটা খোঁচা মারতে ভুল করে না। তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না। এমনিতেই তার মর্জি মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওয়া রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছেই সুযোগ কাজে লাগানো যাক। সে এসব ভাবতে ভাবতে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে ১টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসবই খেয়েছিল, কিন্তু গোসলের পর ক্ষুধা মাথা চারা দিয়ে উঠেছে। এখনই কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট চৌকা আকৃতির কাচের সেন্টার টেবিলের উপর রাখলো। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করলো। তারপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসলো। প্রথম লোকমা মুখে পড়ে বুঝলো এই রান্নাটার তার মা সীতারা করেছে। ওনার হাতের রান্নার ঘ্রাণই বলে দেয় খাবারের স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আসার নাম নেই। গাধীটা সাজতে বসলো নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুতে ধুতে ভাবলো ৫ মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করলো। ৫ মিনিট পুরো হতে যখন মাত্র ১.৫ মিনিট বাকি, তখন শীতল এলো। পরনে শুদ্ধের মতোই ব্ল্যাক জিন্স জ্যাকেট, চুলগুলো পনিটেইল করা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা। ওর পোশাকের ধরনে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাদমস্তক দেখে ধমকে ওঠার আগে শীতল বলল, শুদ্ধর ড্রাইভিং পার্টনার শুদ্ধর মতো না হলে চলে? কত বড় স্পর্ধা, তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এর একটা শিক্ষা ফরজ হয়ে গেছে। শুদ্ধ মুখে কিছু বলল না, শুধু তাকিয়েই রইল। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। শীতলের খুশির অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দে ভুলে বসেছে বলির পাঁঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয়। তারপর এক কোপে, যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধামরা করাই যায়। শুদ্ধ বকছে না দেখে সে আরেকটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথায় হেলমেট থাকবে কেউ চিনবে না, চলো যাই। চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবুও শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলল, না। তাহলে রুমে যা। সেম সেম হলে কি হয়?
শুদ্ধ জবাব দিল না, তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো করে গুনতে শুরু করলো। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সেল। অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল। তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে ধুতে গেল। পরনের লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরলো। ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো। এই হেলমেট খুলবেও না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে শুদ্ধ কিছু বলার আগেই গটগট করে হেঁটে শুদ্ধর আগে পার্কিং লটে গেল। শুদ্ধ তার পেছন পেছন গিয়ে লাইট অন করে বাইক বের করতে ভেতরে প্রবেশ করলো। সেও গুটি গুটি পায়ে এগোলো। ভেতরে পাশাপাশি দুটো বাইক রাখা, একটা সায়নের একটা শুদ্ধর। সায়নেরটা সাদা কালো সংমিশ্রণে হলেও শুদ্ধরটা পুরো কালো। অপর পাশে সারাফাত শাওয়ান চৌধুরীর 4 চাকার গাড়ি রাখা, তার এক কোণে শীতলের গোলাপি রঙা সাইকেল। সাইকেলটা সময় অসময়ে সাম্য সিজনও চালিয়ে বেড়ায়। শুদ্ধ বাইক বের করছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছে বেশি কথা বলবে না, সে কথা বললে কেউ কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে কি না। কিন্তু হঠাৎই একটা চিন্তা মাথায় টোকা মারতেই সে ফট করে বলে বসলো, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে, দুঘা বসাতেও পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না। যাই, এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দিই। তুই মাথায় করে গেট অব্দি নিয়ে যা, এতে শব্দও হবে না, কেউ জাগবেও না। এ কথা শুনে শীতল মুখ ভোতা করে তাকিয়ে রইল। সব সময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতেই হবে তার, খোঁচা না মারলে যেন জাত যায়। শীতল মুখে কুলো পাড়তেই শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অব্দি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দে উনি ধরফরিয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল। আর একটু হলেই এই কোন শালারে বলে গালি দিয়ে বসতেন। ওনার আবার কথার আগে মুখে গালি ছুটে। শুদ্ধ ওনাকে গেট লাগাতে বলে নিজে বাইকে উঠে বসলো। হেলমেট পরলো, ফোনে কল এলে কথা শেষ করলো। তারপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণপত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণপত্র কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণপত্র পাঠাতে হবে। আবারও অপমান। তবে শীতল কথা বাড়ালো না, বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসলো। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দু চোখ যায় আমি যাই। আজও যাব। এখনো সময় আছে, সমস্যা থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যি তো? হুম, একদম সত্যি। পরে বড় আব্বুর কাছে নালিশ করবি না তো? আমি ভয় টয় দেখিয়েছি, অচেনা রাস্তায় নিয়ে গেছি, জোরে বাইক চালিয়েছি, হ্যান ত্যান কত কি। না না, কোনো নালিশ করব না, প্রমিস। ওকে। কথা বলে শুদ্ধ বাইক স্টার্ট করলো। শীতল খুশিতে ডকডক হয়ে শুদ্ধের কাঁধের ওপর হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই। অনেকদিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটে সমীরণে উঠছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না। তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও সায়নের সঙ্গে বের হয়েছিল। খুব মজা করেছিল দুজন। কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনার জগতে ডুবে খেয়ালই করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে শাসা করে ছুটছে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই, যেদিকেই যাক তাতেও সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ কুড়াবে। তবে এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথাটা যেন তাকে সমানে খোঁচাচ্ছে। খুব অশান্তি লাগছে। শুদ্ধ ততক্ষণে হাইওয়ে পেরিয়ে অচেনা পথের পথ ধরেছে। তার বাইকের গতিও আরও একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে চাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল। তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয়ে দুহাত খামচে ধরেছে শুদ্ধের কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এ আবার কেমন নাম? কোথায় এটা? শ্মশানঘাটের পাশে। কি? আপনি আমাকে শ্মশানঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? হুম। আমি যাব না, বাইক থামান, নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি? কি বলছেন এসব? এখন কি হবে? কি আর হবে, মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাপ করে দিব। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে আস্তার ভবলীলা সাঙ্গ। কোন কুক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এখনো এত শান্ত আছে কিভাবে? এর কি মরারও ভয় নেই?
বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল এবার কাঁদতে শুরু করলো, যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। মরণ কি বলে আসে? আমি সরি রে শীতল, সত্যিই বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন, গুরুতর আহত হতে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমায় দেখিসনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়? তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মরিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এর গ্যারান্টি কে দেবে? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়েও বাঁচতে চাই আমি। বাঁচান আমাকে, কে আছো বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করছে, আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে, তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান। এত জোরে বাইকটা চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে ছুড়া পড়ছে। তার অবস্থা দেখেও শুদ্ধ বলল, শীতল বামে তাকা। শীতল সেভাবে ঘাড় ঘুরিয়ে বামে তাকালে শুদ্ধ বলল, এটা হচ্ছে শ্মশান, অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয়। এর আগেও শুনেছিলাম সিংহরাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল। পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থাতেই জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধর জ্যাকেটটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেন জানি শিরশির করছে। বাতাসের শোষো শব্দ অদ্ভুতুরে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসলো। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলেই গেছি। কি 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 কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? ভাইয়া বাড়ি যাব। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না রে। তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝছি না। কেন? আমি তো ভুলেই বসেছি আমারও সিংহ রাশি। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে? তুই আমাকে জ্বালাস, রাগাস, তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মার যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে? এরা নাকি রক্ত খায়, কসকস করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এসব কিছু হয় মাপ করে দিস। মনে করি সেখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয়ও, তাহলে নিয়তি ভেবে ধরে নিস, কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোর ফতরায় তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাবো সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে, ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, ঘা গা চ্যাট করছে। এমন যদি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? একথা ভাবতে না ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়ালো। হাতের বাঁধন ঢিলে হয়ে আসছে। তবে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের উপরে, এজন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুছে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারল না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? কদিন ধরে আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের, এজন্য অবশ্য সায়নই দায়ী। আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে। এখন অঙ্কনকে মারলে দোষটা ওনার ঘাড়ে চাপবে। এমনিতেই সময় খারাপ যাচ্ছে, এখন
এসব করা মানে নিজের বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শোনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। উপর মহলের আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিককে দলে একমাত্র সায়নী এভাবে মানুষ মারতে পারে, মারে। এই সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে সামনেই নির্বাচন। এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে, জনগণ কি ভোট দেবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে আবু সিদ্দিক। উনি এসব নিয়ে কথা বলতেই সায়নকে ইমেল করেছে। সায়নের কথায় ইমেল চেক করে সায়ন পার্টি অফিসে এসেছে। পায়ের উপর পা তুলে বসেছে ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয়, তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের সঙ্গে আছে। অথচ সিদ্দিক তার কাজে মত দেওয়া নেওয়া দূর, কিছু শেয়ারও করে না। এই রাগে সায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পড়া দেয় সে। কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকি টেবিলের ওপর। তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছুদিনের জন্য গা ঢাকা দে সায়ন। কার বাল ছিঁড়তে? কারোই না, আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপড়ে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বাল ছিঁড়ে বোঝা বেঁধে হাতে ধরিয়ে দিব। মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলেন না। সায়নের এমন দাপট দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এই ছেলে নিজেকে কি ভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না। তাই দাঁতে দাঁত চেপে বলল, মারার কি খুব দরকার ছিল? মারলি মারলি, পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার ক্যারা উঠছিল তাই মেরেছি, তাতে তোর বাপের কি? সায়ন, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক। টেবিলের ওপর শক্ত থাবা বসিয়ে হিসিয়ে বললেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি। এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে না আসে। এ কথা বলে উনি হনহন করে বেরিয়ে গেল। সায়ন পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে 2 কোয়ার্টার গ্যাবার্ডিন প্যান্ট ও টি শার্ট। শরীরের গঠন দেখে মনে হচ্ছে ভদ্রসভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই, রাগ ও ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয় সে। সে শান্তিপ্রিয় শান্ত মানুষ। আজ আর বাসায় ফিরবে না। ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে। পা না কাটলে তার লাফানো থামবে না বোধ হয়। সমস্যা নেই, তার ব্যবস্থাও সে নিজে করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাপ করলাম, দ্বিতীয়বার উকি মারা চোখটাই রাখবো না। ভুলে যাস না, আমি ছেলে ভালো, তাই মানুষটা খুব খারাপ। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়ন পায়ের উপর পা তুলে এখনও ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে, বেস্ট অফ লাক। সায়ন হাসলো, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুজলো। ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করলো, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া চুমু ট্রিট দিব।